ভাই এইটা লাইভ চলে ভাই না আমরা তো প্রয়োজন রাখছি হ্যাঁ খুব আলাম নেই খবর খারাপ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে দলীয় সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক জগৎ কর্তৃত্ব পরিবেশনা বুঝি নাই কি ছিল তোমার কাছে হ্যাঁ ও আচ্ছা আমি বন্ধু মনে
বক্তৃতা সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সবাই খুব সংকটের কারণে আমাদের অনেক নেতৃত্ব একটু উপস্থিত আছেন, তারা কেউই বক্তব্য রাখবেন না। আজকে আমাদের 3টার পরে স্কুলে আবার জেলা মিটিং আছে, সেই মিটিং এর সভাপতি আগে আমরা জানতাম না আব্দুল্লাহ আসবে, হঠাৎ করে প্রোগ্রাম আছে কালকে রাতে। আজকের এই শিক্ষক সমাবেশের প্রধান অতিথি আপনাদের শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি সংগ্রামী ভাইস চেয়ারম্যান কমিটি অন্যতম সদস্য, আমি এবারে বক্তব্য অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি ধন্যবাদ নেতৃবৃন্দ। বিষয়টি উপলব্ধি করে স্থানীয় নেতারা এবং আমাদের শিক্ষক নেতারা, এখানে অনেক শিক্ষক নেতা উপস্থিত হয়েছেন, আপনারা হয়তো সকলের সাথে পরিচিত হয়েছে। আমাদের দিলীপ একটি তেজস্কারী কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমাদের শাহজাহান গাজী যিনি সভাপতি, আমাদের একটি বড় স্কুলের প্রধান শিক্ষক এনাজ সাহেব, তারপর নাজিরপুর কলেজের যিনি টিচার, যিনি আমাদের কলেজ শিক্ষক সমিতির নেতা, তারপর মাসুম বিল্লাহ একটি বড় স্কুলের প্রধান শিক্ষক। এই থামো, না বুঝে কথা বলো না। আমাদের অনেক শিক্ষক নেতৃবৃন্দ আছে, বিশেষ করে আপনাদের কৃতি সন্তানরা শামীম মিয়া মৃদা, আমাদের জেলা কমিটির সদস্য কনভেনর, আমাদের জেলা কমিটির আর এক সদস্য হুমায়ুন কবির, আপনাদের পৌর বিএনপির নেতা সভাপতি। আজকে আমরা যখন শিক্ষক সমাবেশের আয়োজন করছি, হঠাৎ করে রাজনৈতিক কারণে আমাদের অয়দুজ্জামান দুলাল তিনি ফোন দিয়েছেন। তখন আমি বললাম জাকির হোসেন দুলাল যে আমরা তো মঠবেড়া যাচ্ছি, তোমাদের দাওয়াত। তিনি বললেন আপনি দুপুরে আমাদের সাথে খাবেন। তাহলে আমি বললাম আমি তো খাবো না, খেতে হলে আমার শিক্ষকরা একসাথে খাবো। তিনি রাজি হয়ে গেলেন এবং ইচ্ছাকৃতভাবে তিনি বললেন, আমি বললাম না, আমরা কিছু শেয়ার করি। তিনি বললেন না, আমি তো দাওয়াত দিয়েছি, দাওয়াতে কি শেয়ার হয়? আমি একটু মহা মুশকিলে বললাম, দাওয়াতে আবার শেয়ার তাও তো হয় না। তো তিনি আমাদেরকে দুপুরে দাওয়াত দিয়েছেন, আমরা দুপুরে একসাথে খাবো, এখানেই খাবো। তো আমার মামা অনেক সিনিয়র নেতা ফারুক সাহেব, আপনারা জানেন আমাদের থানার অত্যন্ত সিনিয়র মোস্ট এখন যারা বেঁচে আছেন তার মধ্যে, এবং অনেক নেতৃবৃন্দ আছে। হুমায়ুনের কথা বললাম, আমাদের মিরাজের কথা বললাম, আমাদের পৌর নেতৃবৃন্দ, ও আবু বকর সিদ্দিক বাদল তো রয়েই গেছে। নান্না আমাদের সমসাময়িক, আমাদের বন্ধুবর, আমাদের আমি দুলাল নান্না সমসাময়িক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সহ নেতৃবৃন্দ ভাইয়েরা, আর একজন মানুষ আছেন, তার কথা কিন্তু পরে বলবো বলে বলিনি। আপনাদেরই কৃতি সন্তান, পিরোজপুর শহরের সবচেয়ে বড় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, আপনাদের সন্তান নজরুল ইসলাম। তার জন্য একটা তালি দেন ভাই, পিরোজপুরকে আলোকিত করছে আপনাদের সন্তান। একটু দাঁড়াও নজরুল। তুষকালীর যুব দলের এক সময় নেতা ছিলেন এবং কম্পিটিশনের টিকে এবং অনেক কম্পিটিশনের মধ্যে দিয়ে, কারণ তৎকালীন জেলা প্রশাসক যাচাই বাছাই করে বেসরকারি স্কুলটি, যেটাকে টাউন স্কুল বলে আমরা জানি, সেই বড় স্কুলটির তিনি প্রধান শিক্ষক হয়েছে। শুকরিয়া আল্লাহর দরবারে। এবং তখন আর রাজনৈতিক পরিচয়টি মাঝে মাঝে দিত, রাত্রে গভীর হলে আমার কাছে দিত, দিনে আর দিত না। এখন সব আন্দোলনে আমাদের সাথে এই শিক্ষক কর্মচারী ঐক্যজোট অর্থাৎ সেলিম ভুঁইয়ার সাথে তিনি একসাথে পথ চলছেন। আবার 5 তারিখের পরেই প্রথম তার দাবি হলো তার স্কুলের সভাপতি আমাকেই হতে হবে। তো আমি তার দাবি মেনে নিয়ে তার স্কুল সহ অনেকগুলোর, কয়টার 3-4টার মনে হবে, এবং একটি আছে যেটা অন্য প্রতিষ্ঠান থেকে পরিচালিত, সেটাও হয়েছি। তো সকল শিক্ষকদের
বিশেষ করে প্রধান শিক্ষকরা যাতে জটিলতায় না বাজে, আমি জেলায় কিন্তু সভাপতি নির্বাচনে সকল প্রধান শিক্ষককে সহায়তা করেছি। যেখানে জটিলতা ছিল, এখন আমার মাদ্রাসাগুলো সহায়তা করছি। স্থানীয় নেতৃবৃন্দের সাথে ঐক্যমত পোষণ সহ অন্যান্য বিষয়গুলো যেখানে না পেরেছি, সরাসরি প্রশাসনকে, যেমন KM নতিব, প্রশাসনের দিকে ডাইভার্ট করেছি, উপায় ছিল না। তো প্রিয় বন্ধুরা, আজকের কথা বলার ছিল 31 দফা। 31 দফা কি আপনাদের হাতে পৌঁছেছে? 31 দফা 2 বছর পূর্বে তারেক রহমান জাতির কাছে উপস্থিত করেছেন। অনেকে মনে করেছেন বিএনপি কখন ক্ষমতায় যাবে, আবার কখন এই 31 দফা এটি অলিক মনে হয়েছে। কিন্তু জহুর ছেনে তারেক রহমান জানতেন বাংলাদেশে এই অবৈধ সরকার বেশি দিন টিকবেন না, কারণ তিনি তিল তিল করে সংগঠন তৈরি করেছেন। আল্লাহ এক সময় ফয়সালা দিবেই, সেই ফয়সালার জন্য হয়তো অপেক্ষা করতে হবে, হয়তো পরিশ্রম করতে হবে। সেটা 20 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 2 দিন হতে পারে। কিন্তু আমরা দেখেছি 2 বছরের মাথায় কারা এত লুট করেছে। এই মঠবারে আসা যেত না, আপনার সন্তানকে কিশোর গ্যাং বানানো হয়েছে, আপনার ছাত্রকে কিশোর গ্যাং বানানো হয়েছে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, মাদক তুলে দেওয়া হয়েছে। একটা জাতিকে শেষ করতে হলে যে কয়টি প্রতিষ্ঠান ধ্বংস করতে হয় তার অন্যতম হলো শিক্ষা। আল্লাহর রহমতে শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করেছে যা মাথা তুলে দাঁড়াতে অনেক সময় লাগবে। পাঠ্যপুস্তকে আমরা দেখেছি শরীফকে শরীফা বানাতে উৎসাহিত করেছে। ভালো করে পড়ে দেখবেন যে শরীফকে শরীফা বানানো হয়েছে, বানাতে উৎসাহিত করা হয়েছে। এমন ভাবে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে, কেউ আস্তাগফিরুল্লাহ এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে নামটি, যে কথাটি মুখ থেকে উচ্চারণ করা যায় না, এমন এমন পর্যায়ে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে যা আল্লাহর ফয়সালার জন্য ত্বরান্বিত করেছে। আমরা জানি 5 বছরের যে বাজেট, সেই বাজেটের সমমান প্রায় 25 লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে এই সরকার। এই লুটেরা যেমন মঠবাড়িয়ায় লুট করেছে, সারা বাংলাদেশে একই চিত্র, লুটের পাহাড় গড়েছে। লুটের নেশায় মত্ত হয়ে যেমন কানাডায় বাড়ি করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, সুইস ব্যাংক সমৃদ্ধ করেছে, আর লুট সকল সেক্টরে প্রতিষ্ঠানিক করেছে। নিজেরা লুট করেছে এবং সকল সেক্টরে যাতে লুট করা যায় তার ব্যবস্থা করে দিয়েছে। এ কারণে অনেকে হাস্যরস করে বলে শেখ হাসিনা অনেক গণতান্ত্রিক। নিজে যেমন লুট করেছে, নিজের দলের লোকদেরও লুট করতে সাহায্য করেছে, অর্থাৎ বেশ ভালো গণতান্ত্রিক মানুষ। আমরা এই নষ্ট রাজনীতি থেকে উঠতে চাই। দেশনায়ক তারেক রহমান স্পষ্ট আকারে উচ্চারণ করেছে 5 তারিখের পরিবর্তন কোন চেয়ার পরিবর্তন নয়, গুণগত পরিবর্তন করতে চাই। এই গুণগত পরিবর্তনটা কি? আমরা 31 দফায় তা নিয়ে এসেছি। আমরা বলেছি, তারেক রহমান বলেছে, দ্বিকক্ষ বিশ্ব পার্লামেন্ট। বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের কৃষিজীবী, অথবা বিভিন্ন সেক্টর যে সমস্ত জ্ঞানী মানুষ রয়েছে তাদের উচ্চ কক্ষে আসন দিয়ে বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করা। অনেকেই হয়তো সরাসরি ভোটে নির্বাচিত হতে আগ্রহী নয়, কিন্তু তাদেরকে তো মর্যাদা দিতে হবে, তাদের জ্ঞান দেশের কাজে লাগাতে হবে। একজন কৃষক সে তার কৃষির কথা বলবে, একজন মৎস্যজীবী সে তার মৎস্যজীবীর কথা বলবে, একজন শিক্ষক সে তার অবস্থার কথা বলবে। এভাবেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে। আমরা বলেছি কোনোভাবেই একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, কারণ 2 বারের বেশি ক্ষমতায় থাকলে তার একটি ক্ষমতার লোভ হয়ে যায় এবং লুটের মহোৎসবের দিকে তিনি ধাবিত হয়। এই কারণে 2 বারের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। আমরা আমাদের দাবির কথা বলেছি 31 দফায়। আমরা শিরিন, আমি তারেক রহমানের সামনে বলেছিলাম, মাননীয় নেতা, আমাদের একটি দাবি ছিল, যে দাবিটি দেশ মাতা বেগম খালেদা জিয়া জাতির সামনে উপস্থিত করেছেন, অর্থাৎ 93 ভাগ শিক্ষকরা বেসরকারি ভাবে ছাত্র ছাত্রীদের শিক্ষা দেয়। আমাদের পেটে ভাত নাই, আমরা যে শিক্ষা দেব, রাত্রে যদি বাজারের কথা চিন্তা করা হয়,
আমি যে পাঠদান প্রস্তুত করব ওই প্রস্তুতটা আমার হয় না, দুপুরে আমার খাবার জোটে না, আমার মা হেসেলে বসে কাঁদে, একজন ড্রাইভারের চেয়ে আমার বেতন কম। তিনি বললেন, দেশ মাতা বেগম খালেদা জিয়া ওয়াদা দিয়েছেন, এটি অবশ্যই বাস্তবায়িত হবে। সে কারণেই 31 দফায় আমরা প্রতি বছর শিক্ষা খাতে 5% প্রবৃদ্ধির জায়গা রেখেছি আপনাদের জাতীয়করণ দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, 31 দফায় জনগণের কথা বলা হয়েছে। 31 দফায় বলা হয়েছে, ব্যাখ্যায় বলা হয়েছে বাংলাদেশের সকল পাটকল আজ বন্ধ। কিন্তু বিশ্বের ইতিহাসের দিকে তাকান, পাটকলকে মানুষ এখন খুব লুফে নিচ্ছে। কারণ প্লাস্টিককে বর্জন করার জন্য পাটই হলো একমাত্র প্রধান উপাদান। আমরা বলেছি সকল পাটকলগুলো আবার চালু হবে। সকল পাটকলগুলো যদি চালু হয় মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু এই 16 বছরে সম্ভব ছিল। বাংলাদেশের কাঁচা পাট ভারতীয় ব্র্যান্ড হয়ে উন্নত বিশ্বে চলে যায়, আমরা টাকা পাই অর্ধেকের কম। এটি হতে দেওয়া যাবে না। আমাদের ব্র্যান্ড, আমাদের সোনালী হাঁস আমাদের সম্পদ হিসেবে বিবেচিত হবে। এই কথা 31 দফায় বলা হয়েছে। 31 দফায় বলা হয়েছে সকল সেক্টরে, শ্রম সেক্টরের একটি সুষম বন্টন করে বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। 31 দফায় বলা হয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল সকলে মিলে একটি জাতি তৈরি করতে হবে, যে জাতির নাম হবে রেইনবো নেশন, সম্মিলিত জাতি। আমরা একটি মধ্যপন্থা দল। আমরা অতি উগ্রবাদ বিশ্বাস করি না। আমরা কখনো বেহেশতের টিকিটও দিতে পারবো না। আমরা বলবো যার ধর্ম তার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার। এই ধর্ম পালন করতে গিয়ে কেউ বাধাগ্রস্ত হলে সেখানে রাষ্ট্র তাকে সিকিউর করবে। এই কথাই 31 দফায় বলা হয়েছে। 31 দফায় বলা হয়েছে বাংলাদেশের কোন মানুষ সংখ্যালঘু নয়, বাংলাদেশের সকল মানুষের মর্যাদা একই। 31 দফায় বলা হয়েছে গ্রামীণ মানুষকে রেশন কার্ড নয়, একটি কার্ড দেওয়া হবে মায়ের নাম করে, যে মা তার সকল পণ্য, শুধু চাল, ডাল, তেল নয়, সকল জাতীয় প্রয়োজনীয় পণ্য ধারের একটি দোকান থেকে ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে প্রতি মাসে 2 বার। তাহলে তার অর্থনৈতিক স্ট্রাকচার চাঙ্গা হয়ে যাবে। তিনি বলেছেন আমাদের ভাতা বৃদ্ধি করা হবে, বিশেষ করে মায়েদের জন্য। শিক্ষা ব্যবস্থা, নারী শিক্ষা ব্যবস্থা যেমন বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি ইন্টারমিডিয়েট পর্যন্ত উন্নতি করেছেন, তিনি বলেছেন নারীদের শিক্ষা অন্ততপক্ষে ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ব্যবস্থা করা হবে। এইভাবেই বাংলাদেশের আনাচে কানাচে যে কৃষক অবস্থা রয়েছে, আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। আবার কৃষি উপকরণের দিন দিন দাম বৃদ্ধি পেয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে কিছু সবকিছু। ধান উৎপাদন করে ধান থেকে এখন আর সংসার চলে না। তাহলে কি ধীরে ধীরে ধান উৎপাদন শেষ হয়ে যাবে? তাহলে কি চাল রপ্তানি তো দূরের কথা, আমদানি নির্ভর হয়ে যাবে? যেমনটি আমাদের দেশে সয়াবিন তেল 1975 সালে করা হলো, সরিষার উৎপাদন বৃদ্ধি না করে ট্যাক্স ফ্রি সয়াবিন তেল এনে বাংলাদেশে 6 লাখ করে দিয়ে সরিষার আর উৎপাদন মানুষ করে না। অথচ সেই সময় সরিষা বীজটি যদি আমাদের ফ্রি দেওয়া হতো, মানুষকে যদি ইনসেন্টিভ দেওয়া হতো, তাহলে কিন্তু 100% তেল বাইরে থেকে আনা প্রয়োজন হতো না। সে কারণে বলা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিনের সিদ্ধান্তে পরবর্তী বছর আমাদের চাল রপ্তানি করা সম্ভব হয়েছে। সিদ্ধান্তটি সৎ হতে হবে। তিনি উত্তরবঙ্গে গিয়ে দেখলেন সমস্ত ফসলি জমি, এক ফসলি জমি। তিনি বললেন এটা তো হতে পারে না, উত্তরবঙ্গের প্রতিটি জায়গায় এ বছরের মধ্যে ডিপ টিউবওয়েল বসার ব্যবস্থা করতে হবে এবং ফসল দ্বিগুণ করতে হবে। মাকে বললেন 4 হাতে কাজ করতে হবে।
তিনি সংক্ষিপ্ত কৃষি ঋণের ব্যবস্থা করলেন, সুদবিহীন 15,000 টাকা ঋণের ব্যবস্থা করলেন। মানুষকে হঠাৎ করে মানুষের মধ্যে একটি বিপ্লবী চেতনা ধারণ করলেন। তিনি কাঁসাদাওয়ার খালের পারে পারে হেঁটে সকল মানুষকে ঐক্যবদ্ধ করলেন গাছ লাগাবার জন্য। তিনি মানুষকে বললেন, ফারাক্কা বাঁধের আজকে যে অবস্থা, তিস্তা মুখে বাঁধ দিয়েছে, আমরা যদি মনে করি আমাদের দেশের 3 দেশের দিকে ভারত, কিন্তু আমাদের মানসিক অবস্থা থাকতে হবে ভারতেরও 3 দেশ দিকে আমরা বাংলাদেশি। এই মানসিক অবস্থা তৈরি করতে হলে আমাদের অর্থনৈতিক নির্ভরশীল হতে হবে, স্বনির্ভরশীল হতে হবে। প্রিয় বন্ধুরা, আমি 31 দফা কয়েকটি দফা উল্লেখ করলাম আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। শুধুমাত্র একটা ছেলে কেরানি হবে, শুধুমাত্র একটা ছেলে উৎপাদনমুখী কিছুই জানবে না। আজকে আমার বাড়ির যদি কারেন্ট যায় তাহলে আমাকে মিস্ত্রি ডাকতে হয়, ফ্রিজটা যদি নষ্ট হয় মিস্ত্রি ডাকতে হয়। তিনি বলেছেন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে। যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র কেরানি সৃষ্টি করবে না, সেই জাতীয় শিক্ষা ব্যবস্থার আলোকে, বিশ্বের আলোকে, আবার দীপুমনির মতো বিশ্বের আলোকে নয়, ব্যাংক ডাকা কি কুয়া ডাকা, আঁশ ডাকা, এমনকি আমার মেয়ে বাচ্চাটাকে তার দাদি যা শিখাবে, তার মা যা শিখাবে, তা পাঠ্য বইতে 7, 8, 9 সংযুক্ত করে কো-এডুকেশনের স্কুলগুলোতে মেয়েদেরকে বিব্রত করা অবস্থায় ফেলাবার যে কৌশলগুলো না বুঝে দীপুবনি অথবা একটি বড় প্রজেক্ট করে, এর মূল কারণ ছিল একটি বড় প্রজেক্ট করা। সেই প্রজেক্ট করে কোটি কোটি টাকা লুট করে দেবরের মাধ্যমে সেই যে শিক্ষাকে ধ্বংস করেছে, এ জাতীয় শিক্ষা নয়। আপনার ধর্মীয় শিক্ষার মধ্যে থাকতে হবে, কারণ ধর্ম ছাড়া একজন মানুষ সৎ এবং সুন্দর হতে পারে না। সে হিন্দু, সে মুসলমান, যে ধর্মেরই হোক না কেন। আপনার ধর্মীয় আচারের খবর নাই, আপনাকে শরীফাকে বানান, শরীফকে শরীফা বানান, আপনি ব্যাংক ডাকা শিখান। অদ্ভুত অলিক কাল্পনিক শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে হাজির করা হয়েছিল। পরীক্ষা পদ্ধতি আমরা তো এখনো বলি, শিক্ষকরা নিশ্চয়ই বলবেন, ব্যাগ চলে গিয়ে আমাদের যে দুর্গতি হয়েছে, অন্তত পক্ষে ব্যাগ কিছু হলে থাকা উচিত ছিল। এখন আবার পরীক্ষাও থাকবে না, মোটামুটি পরীক্ষা টরীক্ষা কিচ্ছু দেওয়া লাগবে না। গরু ছাগল বেড়া হবে, ওনাদের বিরুদ্ধে ওনাদের পক্ষে স্লোগান দিবে, বাবা বেশ 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 বেশ, গাঁজা ফেন্সিডিল খাবে। এইভাবে জাতিকে গড়তে চেয়েছে। জাতির শেখ হাসিনা নাকি জাতির প্রতি প্রতিশোধ নিয়েছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গ শেষ হয়ে গেছে। আমরা জানি না কিভাবে অপসংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। 52-53টি চ্যানেল এখনো বাংলাদেশের বিরুদ্ধে একসাথে প্রচার চালাচ্ছে। এই জন্য এটা অপপ্রচারের গয়বর্ষের চেয়েও সবচেয়ে বেশি একটি অপপ্রচার সেল ভারত থেকে করা হচ্ছে। কেন? এর কারণটা কি? কারণটা যারা টাকা পয়সা লুট করেছে তারা ভারতে আশ্রয় নিয়েছে। 5 তারিখের পর হিন্দু মুসলমান সকলের কাছে আমরা গিয়েছি, আমরা বলেছি ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না। আমাদের এখানে হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের দিলীপ বাবু আছে, এখানে আমাদের শিক্ষক, এটা কি যেন নাম, যে হিন্দু রঞ্জন আছে। হিন্দু ভাইরা কোন বিষয় যদি ছিল আপনাদের প্রয়োজন হয়, দিলীপ বাবু এবং রঞ্জনকে বলবেন। আমি গভীর রাতেও অনেক হিন্দু বাড়িতে গিয়েছি। আমাদের দল কোনো চাঁদাবাজি করে না, আমাদের দল রাত্রে কারো বাড়িতে হামলা করে না। যদি যারা হামলা করে তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কোন সদস্য হতে পারে না, ধরে পুলিশে দিয়ে দেবেন। তারেক রহমানের সিদ্ধান্ত। চাঁদা চাইতে গেলে গাছের সাথে বেঁধে, আপনারা তো সাহসী, আর মঠবাড়ির মানুষ তো আরো বেশি সাহসী। মুক্তিযুদ্ধের ইতিহাস সবচেয়ে বড় ইতিহাস আপনাদের ইতিহাস। আমার শ্বশুর বাড়িও মঠবাড়িয়া। আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা হয়তো চিনতে পারেন, যারা মাহতাবুদ্দিন আকান্ত, মোশাররফ চেয়ারম্যান আমার চাচা শ্বশুর, সচিব সাহেব আমার চাচা শ্বশুর। তিনি একজন বড় মুক্তিযোদ্ধা ছিলেন।
আপনাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস আপনাদের আমি অনেক অনেক কিছু জানি। এক চাচা শ্বশুর বসে আছে সামনে, বয়সে আমার অর্ধেক সেদ্ধ একটু বেশি, কিন্তু শ্বশুর রফিক স্যার। তো আমি তো তারপরে তো শ্বশুর নাকি আসসালামু আলাইকুম বলি সবসময়। তো আমি একটু রস করলাম এই কারণে, অনেক কথা বলেছি তো। আসুন 31 দফাটা পড়ুন। আমরা চাই এই 31 দফা পড়ে যদি আপনার কাছে ভালো লাগে, যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে আপনারাই পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় মাধ্যম হতে। আমরা তারেক রহমানকে বলেছি আমরাই পারি। একটা গ্রামের মধ্যে গিয়ে যদি দেখুন একজন শিক্ষিত মানুষ মানে একজন শিক্ষক। আর 1971 সালে ওই বিদেশি রেডিও শুনে শুনে আমার শিক্ষকরা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে, 52-এর ভাষা আন্দোলন সংগঠিত করেছে, ছাত্রদের উদ্বুদ্ধ করেছে। এই সবই শিক্ষক করেছে। আপনাদেরকে এখনো মানুষ বিশ্বাস করে, এখনো আপনাদের মধ্যে পছন্দ 2-1টি জায়গায় ধরলেও সেটা উদাহরণ মাত্র। 99.90 মানুষ শিক্ষক এখনো পবিত্র, এখনো ভালো। অর্থাৎ আপনাদেরকে বলতে হবে তারেক রহমানের এই বাণীগুলো, এই কথাগুলো রাষ্ট্র বিনির্মাণে এই 31 দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে কেন আমাদেরকে বিশ্বাস করবেন? কেন বিএনপিকে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন এই কারণে জিয়াউর রহমান যে কথা বলেছে তা পালন করেছে। বিশ্বাস করবেন এই কারণে খালেদা জিয়া যা বলেছে তাই পালন করেছে। এই কারণেই আমাদেরকে জনগণের বিশ্বাস করতে হবে। আমরা গুণগত পরিবর্তন চাই, আর আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ধানের শীষের পক্ষে আপনারা যদি মাধ্যম হন, ইনশাআল্লাহ এই সরকার আমাদের জাতীয়করণ দিতে পারবে না। কারণ শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার সাথে সেলিম ভুঁইয়ার নেতৃত্বে আমরা 9 দফা নিয়ে দেখা করেছি। তিনি 8 দফা মানলেন, বললেন 1টি দফা তো আমাদের পক্ষে সম্ভব নয়। সে অর্থ এমনি আমাদের 600 কোটি টাকা নিয়ে গেছে চোরেরা। আল্লাহর রহমতে আপনারা যারা রিটায়ার্ড, আমি রিটায়ার্ড নভেম্বরে করেছি, তারপর হয়তো এক্সটেনশন দিয়েছে, কিন্তু টাকা তো নভেম্বরে পেতে হবে। বুঝলাম 5 তারিখের পর খুব ফুরফুর করেছি, আমার টাকা নেয় কি প্রায় 40-45 লাখ টাকা পাবো, কিন্তু যাই দেখি টাকা শেষ, আওয়ামী লীগ নিয়ে গেছে। তো আমি আর বক্তৃতা নয়, আপনাদের মাধ্যমে এই কথাগুলো জনগণের ভাগে পৌঁছে দিতে চাই। আপনাদের মাধ্যমে আমরা আর একটা কথা মঠবাড়ির শিক্ষকদের বলি, এই শিক্ষক সংগঠন শেষ ঠিকানা নয়। আমরা শুধুমাত্র কার্য পরিচালনার জন্য এই নেতৃত্ব, আমাদের দলের যারা নেতৃত্ব ছিল তাদের দিয়ে এই কমিটিটি করিয়েছি। অনেক সিনিয়র শিক্ষকরা হয়তো ভুল বুঝতে পারেন যে আমাদের জায়গা কই। আপনাদের জায়গা রয়েছে, আপনারা আসুন। আমাদের এই সমস্ত শিক্ষক নেতারা বিএনপির নেতৃত্বে চলে যাবে, কিন্তু আপনাদের জন্য শিক্ষক সংগঠন ছেড়ে দেবে, কিন্তু আপনাদের তো আসতে হবে। এই কথাগুলো বলে আগামী দিনগুলো আমরা একসাথে পথ চলবো এবং ধানের শীষের পক্ষে থাকবেন, দেশ মাতার পক্ষে থাকবেন, তার জন্য দোয়া করবেন। পরিশেষে আগামী 26 তারিখ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কবুল করে তাহলে মক্কার উদ্দেশ্যে রওনা দেব। আমাকে একটু দোয়া করবেন। আমি এবং আপনাদের মেয়ে, যেহেতু মঠবাড়িয়ার মেয়ে, আমার স্ত্রী, উভয় একটু ওমরা করার ইচ্ছা আছে। আল্লাহ যেন 26 তারিখে রওনা দেওয়ার তৌফিক দান করে এবং যেন পৌঁছে ওমরা করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি, সেই দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের সাথে থাকবেন, ধর্মের সাথে থাকবেন, শিক্ষকদের দাবির ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবেন। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, তাই হবে শিক্ষক, তাই হবে জাতির বিবেক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জামাল খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। 31 দফা বাংলার মানুষের মুক্তির সনদ পৌঁছে দেবে গ্রামের প্রতিটি মানুষের কাছে। ধন্যবাদ। বেশি লম্বা হয়েছে ভাই, আমার মারা গেছে। চলে যাও। না না, তাই তো নাই, টাকাই তো নেই, টাকা আছে 150 টাকা। আজকে শিক্ষক সমাবেশে আমাদের অনেক নেতৃবৃন্দ ছিল, কিন্তু সময়ের অভাবে তাদের আমরা বক্তব্য দিতে
অন্যতম সদস্য ভালো আছে তো আমাদের ব্যবস্থা করেছে আপনাদেরকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমি একটা পানি তো দিতে পারলাম না ভাই।